কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। নির্মলা সীতারামনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাস্থ্য বিমায় 18% জিএসটির প্রতিবাদে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর জীবন বিমাতেও 18% জিএসটির প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। চড়া হারে জিএসটিতে চাপ বাড়বে জনগণের দাবি মুখ্যমন্ত্রীর। 18% জিএসটি প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর। সংসদে সুদীপকে বলতে বাধা, দফায় দফায় বলতে বাধার অভিযোগ। সংসদে মেডিক্লেম জিএসটি নিয়ে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্পিকারের বিরুদ্ধে সুদীপকে থামিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. And government must roll back and GST from above to items. अभी सभा প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট। लाइफ इंश्योरेंस पे जीएसटी वापस लो, मेडिकल इंश्योरेंस पे जीएसटी वापस लो, वापस लो। আমরা বক্তব্য রেখেছি যে লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন, একবার দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। জিএসটি কোনটার উপরে 5% থাকবে, 12% থাকবে, 18% থাকবে, আর কোনটার উপরে থাকবেই না 0% থাকবে, সেটা ঠিক হয় কোথায়? জিএসটি কাউন্সিলে। জিএসটি কাউন্সিলের মিটিংয়ে কারা যোগ দেন, কারা সদস্য? প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রীরা। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন তিনি এই দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে, তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিলে এই প্রশ্নটা তুলতে, এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে। এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয়। সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে। আর স্বাস্থ্য জীবন বীমার প্রিমিয়ামে কত অতিরিক্ত করে গুনতে হচ্ছে আম আদমিকে, গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নেব একবার। প্রিমিয়ামে 18% জিএসটি, 10,000 টাকা প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 1800 টাকা। 20,000 টাকা প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 3,600 টাকা। আর 30,000 টাকা প্রিমিয়ামে বাড়তি দিতে হবে 5,400 টাকা। ইয়ারলি 18% অনেকের কাছে মনে হবে যেটা খুব একটা ফ্যাক্টর নয়, কিন্তু আমি বলবো যতটুকুই হোক অ্যামাউন্টটাও অনেক বড় থাকে, প্রিমিয়ামের অ্যামাউন্ট, সেই জায়গাতে যদি কিছুটা রিলিফ পাওয়া যায় তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। সমস্ত জিনিসের যেভাবে দাম বাড়ছে মানুষের ইনকাম কিন্তু সেই হারে বাড়েনি, সুতরাং মানুষের কাছে এখন আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ওষুধের দাম এবং যে স্বাস্থ্য বিমা রয়েছে মানে জিএসটিটা এখান থেকে সরানো উচিত। সাধারণ মানুষ প্রত্যেকেই এটাতে অতিষ্ঠ হয়ে রয়েছে। 18% জিএসটি মানে যারা ধরুন বিলো পভার্টি লাইনে রয়েছে বিপিএল, তাদের কথা আমি বাদে দিলাম, বা সাধারণ যারা চাকরি করছেন বা যারা দিন আনে দিন খায় তাদের পক্ষে এই জিনিসটা তো মানে ইটস আনসার্টেন। আর এটা নিয়ে কিছু বলা যায় না, এটা নিয়ে মানুষ কি বলবে? মানে মানুষ যা রোজগার করছে তার ম্যাক্সিমামটাই তো দিয়ে দিচ্ছে, জিএসটিতেই চলে যাচ্ছে। দুঃখের বিষয় এটা। একেতেই তো সাধারণ মানুষের সংসার চালিয়ে মেডিক্লেমের এই যে টাকা দেওয়া, অসুস্থ হয়ে পড়া বাবা মা অসুস্থ, এতে একটাই তো কষ্ট তো বটেই, তার উপরে আবার 18% জিএসটি। এইটা কি ধরনের বিবেচনা হলো? এটা আমাদের কাছে তো কষ্টকর বটেই, কিন্তু কি করব, সাধারণ মানুষের উপর একটা বোঝা চাপা ছাড়া আর কি। বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির।
আর এবার অঙ্গনওয়াড়িতে বঞ্চনার অভিযোগ উঠছে। প্রয়োজনের অর্ধেক টাকা দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। আশ্বাস দিলেও টাকা না দেওয়ার অভিযোগ মন্ত্রী শশী পাজার। রাজ্যের টাকাতেই অঙ্গনওয়াড়ির পরিকাঠামো উন্নয়নের দাবি শশীর। আজকে বিধানসভায় যখন এই আইসিডিএস সংক্রান্ত প্রশ্নগুলো উঠেছে তখন বিরোধী দল যেখানে তারা আইসিডিএস আদৌ চালানো উচিত কিনা সেটা নিয়ে ভাবছে। ডক্টর অশোক লাহিড়ী বললেন নিজেই চালান না, কেন্দ্র সরকার কাছে টাকার আবেদন করছেন কেন? টাকাগুলো যেটা তাদের একটা অবদান থাকে, রাজ্য সরকারগুলোও থাকে, তাদেরও থাকে, কিন্তু তাদের অংশের টাকা ক্রমাগত তারা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ একজন শিক্ষিত মানুষ তারা অনুধাবনই করলেন না যে আইসিডিএস এ প্রসূতি মা, অন্তঃসত্ত্বা মা, 6 মাস থেকে 6 বছরের শিশু যত্নের কথা। এইভাবে কেন্দ্র সরকারের একটা অবহেলা, অবজ্ঞা দৃষ্টি আইসিডিএস এর দিকে, অন্তত পশ্চিমবাংলা। অনেকগুলো সেন্ট্রালি স্পন্সর স্কিম আছে যেগুলোতে কেন্দ্র সরকার সুবিধা দেয়। তো কিছু কিছু এই সিএসএস সেন্ট্রালি স্পন্সর স্কিম এই সরকার নেয়নি, যেমন স্বাস্থ্য সাথী নিজেরা করছে, আয়ুষ্মান ভারত। যখন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দুর্গাপুজোর কমিটিগুলোতে টাকা দেয়, অনেক কিছুতে বলে সরকারি, কেন্দ্রের সরকারের টাকা চাই না, আমরা নিজেরা অন্য জায়গায় যেমন খরচা করতে পারেন, তাহলে এইটাই পারেন না কেন? এইটাই পয়সা খরচা করার কথা হলেই বলেন কেন্দ্র সরকার কেন দিচ্ছে না, কেন্দ্র সরকার। এবার র্যাগিং রুখতে পদক্ষেপ যাদবপুরের। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেল, ক্যাম্পাসের মধ্যেই প্রথম বর্ষের জন্য হস্টেলের ব্যবস্থা। সিনিয়রদের সঙ্গে আর থাকবে না প্রথম বর্ষের পড়ুয়ারা, জানালেন উপাচার্য ভাস্কর গুপ্ত। একটা সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং র্যাগিং এই দুটো শব্দ সম্পূর্ণ আলাদা ছিল, ভাবা যেত না। আমরা সেখানটায় পৌঁছতে চাই। আমরা এই বছরে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের ছাত্রদের জন্যে একেবারে আলাদা করে 2টি হোস্টেল করেছি, যে দুটো আমাদের ওল্ড পিজি এবং নিউ ব্লক হোস্টেল ছিল, এই ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসের ভিতরে অবস্থিত। আমাদের যে মূল হোস্টেল কমপ্লেক্সটা, যেটা মেইন হোস্টেল, সেটা এই ক্যাম্পাস থেকে অনেকটা দূরে জালপুর থানার পাশে অবস্থিত। সেখানে কিন্তু কোনো ফার্স্ট ইয়ারের ছাত্রী থাকার কোনো রকম প্রশ্নই থাকছে না। ফলে তারা সম্পূর্ণ ক্যাম্পাসের নিরাপত্তায়, ক্যাম্পাসে আলাদা বিল্ডিংয়ে তারা থাকছে। ফের রামকৃষ্ণ মিশনে জমি দখলের অভিযোগ। এবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায় এখানে তাদের 10 একর জমি দখল করা হয়েছে বলে দাবি রামকৃষ্ণ মিশনের। তাদের অভিযোগ ভুয়ো দলিল দেখিয়ে জমির মিউটেশনও করা হয়েছে, আর জমি ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া, এবার এই মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের দাবি তাদের প্রায় 10 একর জমি দখল করা হয়েছে, জাল দলিল দেখিয়ে মিউটেশনও করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10 একর মতো জমি আছে, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। সেটা তো ঠিক নয়, অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। আমরা একটা আপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য। জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জলপাইগুড়ির শাহুডাঙ্গি হাট রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কাছেও জমি দখলের নালিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ব্যবহার করতে পারবো আর কি। শুক্রবার বিকেলে শিলিগুড়ির মেয়রের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি। কারো বিরুদ্ধে অভিযোগ করিনি, এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। আমরা ওনাকে আবেদন জানালাম। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল, আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আপনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। এটা 34 বছর আগে লোকগুলো সব বসে টসে গেছে, 76 সালের জায়গা। আমি মেয়র, যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি যেখানে যা জানানো আমি জানাবো। আমি প্রপার জায়গায় পৌঁছাবো যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছানো। একটা ব্রিজের কাজ করতে চাই। মাসখানেক আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয় বলে অভিযোগ।
তার পেছনেও ছিল জমি। শিলিগুড়ির সেবক রোডে 97 কাঠা জমি রয়েছে রামকৃষ্ণ মিশনের। সেই জমির দখল নিতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ। তদন্তে জানা যায়, সেবক রোডের জমিটি নিয়ে 2015 সালে একটি মামলা হয়। সেই মামলায় জয়ী হয় শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন। সেই জমির দখল নিতেই রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ। এবার জাল দলিলে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। রেশন দুর্নীতিতে জালে আরো 2 ম্যারাথন জেরার পর পাকড়াও দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। গ্রেফতার তার দাদা আলিফ নুরও। ভুয়ো কৃষকদের নামে 45 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির। লোকসভা ভোট মিটতেই রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। এবার এজেন্সির জালে রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের 2 মামাতো ভাই আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুল। ধৃতদের মধ্যে আনিসুর রহমান তৃণমূল নেতা, দেগঙ্গা 1 ব্লকের তৃণমূল সভাপতি। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। আনিসুর আলিফের দেগঙ্গার বাড়ি এবং চালকলেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, সেদিন আলিফের বাড়ি অফিস থেকে উদ্ধার হয় 25 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি। 2 ভাইকেই বৃহস্পতিবার তলব করা হয় সিজিওতে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে আনিসুর আলিফকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রায় 30 থেকে 32 বছর আগে আনিসুর আলিফের বাবা রাইস মিলের ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় তাদের বাবার সঙ্গে ছিলেন মামাতো দাদা বাকিবুর রহমান। পরে বাকিবুর রহমান আলাদা ব্যবসা শুরু করেন। পারিবারিক চালকলের ব্যবসা চালিয়ে গেছেন 2 ভাই আনিসুর ও আলিফ। আনিসুর রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়লে একাই ব্যবসা সামলান তার দাদা আলিফ নূর ওরফে মুকুল। অভিযোগ, বাকিবুরের মতোই ভুয়ো চাষির মাধ্যমে সরকারের ঘর থেকে 45 কোটি টাকা হাতিয়েছেন আনিসুর আলিফ। পরে আবার সেই টাকাই নাকি ট্রান্সফার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানির অ্যাকাউন্টে। অভিযোগ, 100-এরও বেশি জনকে চাষি দেখিয়ে সরকারি টাকা হাতানো হয়েছে। পরিচিতদের চাষি দেখিয়ে নাকি ধান কেনা বেচা করাতেন আনিসুর আলিফ। ইডি সূত্রে দাবি, চালকলের মাধ্যমে কালো টাকাকে সাদাও করতেন আনিসুর আলিফ। প্রথমে চাষিদের কাছ থেকে কালো টাকায় ধান কিনতেন আনিসুর আলিফ। তারপর ভুয়ো চাষির মাধ্যমে সেই ধান বিক্রি করতেন সরকারের কাছে। সরকারের চোখে ধুলো দিতে 2 ভাই কোঅপারেটিভ সোসাইটিও বানিয়ে ফেলেন বলে অভিযোগ। ইডির দাবি, এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমেই নাকি চলত ধানের কেনা বেচা। অভিযোগ, দীঘা সহ একাধিক জায়গায় 2 ভাইয়ের বিলাসবহুল হোটেল রয়েছে। মঙ্গলবার আনিসুর আলিফ ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি, বারিকের অফিসে মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথি। নামে বেনামে লগ্নি করা হয়েছে বলে সন্দেহ ইডির। রেশন দুর্নীতির টাকাতেই কি দুবাইয়ের সম্পত্তি? উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টিতে ফুসছে একাধিক নদী। বাঁকুড়ার শালী নদীর জলে ভাঙল বাঁশের সাঁকো। অল্পের জন্য রক্ষা কয়েকজন যুবকের। ঘাটালে ঝুমি নদীর সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। অবিরাম বৃষ্টি, ফুসছে নদ নদী, এতেই নানান জায়গায় বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। বাঁকুড়ার পাত্রসায়র ব্লক, এর পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। দুদিনের বৃষ্টিতেই শালী নদী এখন ফুসছে। শালীর জলের তোড়ে গোস্বামী গ্রামে ভাঙল বাঁশের সাঁকো। সেই সময় বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন যুবক। অল্পের জন্য তারা রক্ষা পান। এদিকে এই সাঁকো ভেঙে পড়ায় গোস্বামী গ্রাম, বৈকুণ্ঠপুর সহ 5 থেকে 6টি গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন। সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে অনেক ঘুরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকা, এখানে ভেঙে গিয়েছে ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। এতেই বিপাকে 4টি গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রামের বাসিন্দারা। মনসুকা স্কুল ঘাটে একটি মাত্র নৌকো যাত্রী পারাপারের কাজ চালাচ্ছে।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে মঞ্চুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের পরীক্ষা। প্রত্যেক বছরই বন্যার ব্যাপারটা থাকে, নদী ভরপুর হয়ে যায়, বাঁশের সাঁকোগুলি সব ভেঙে যায়, যে কারণে খুব রিস্ক নিয়ে আমাদেরকে নদী পারাপার করতে হয় এই নৌকা ভুটভুটির মাধ্যমে। আমাদের বাঁশের ব্রিজ ভেঙে গেছে, যার ফলে ছাত্রছাত্রী পারাপার করা একেবারেই অসুবিধাজনক। এমতো অবস্থায় আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের পরীক্ষাটা স্থগিত থাকছে। 2021 সালে ঝুমি নদীতে সেতু তৈরির কাজ শুরু হয়, কিন্তু এখনো শেষ হয়নি। এই অবস্থায় এলাকাবাসী চাইছেন দ্রুত শেষ হোক সেই সেতু তৈরির কাজ। নৌকায় করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে একটু পারাপারি হতে হচ্ছে, এবং এখন যে ব্রিজটা যে হচ্ছে ভগবতী সেতু, এটুকু তাড়াতাড়ি হলে আরো আমাদের সুবিধা হতো। নিউজ 18 বাংলা।